নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন। রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত 2। গুজরাটে নদীর উপর ভাঙল সেতু, ঝুলে রইল ট্যাঙ্কার, মৃত 9। আলিয়ার নাকের ডগা থেকে ৭৭ লক্ষ টাকা লোপাট, গ্রেপ্তার প্রাক্তন সহায়ক। পাহাড় থেকে দক্ষিণবঙ্গ বন্দে সচল রইল জনজীবন। তেলেঙ্গানার কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ৮ জনকে মৃত ঘোষণার সম্ভাবনা। জলপাইগুড়ি থেকে উদ্ধার বিশালাকার কিংকোবরা, আতঙ্ক এলাকায়। পথ ভুলে নদী থেকে শহরে, জলপাইগুড়িতে লুপ্তপ্রায় ৫টি বালিহাঁসের প্রাণ বাঁচালেন মাংস বিক্রেতা। ক্রিকেট খেলা নিয়ে গোলমালের জেরে শিলিগুড়িতে খণ্ডযুদ্ধ, ভাঙল একাধিক গাড়ি, জখম ৪ জন। বেলা বাড়তেই খুলে গেল দোকান বাজার, রায়গঞ্জে চলছে পুলিশ পেট্রোলিং। এনআরসি চক্রান্ত, গণতন্ত্রে আক্রমণ, অসমকাণ্ডের জের বাংলা বিরোধী বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমানে গ্রেপ্তার 2 পাকিস্তানি চর। আইপিএসের শাশুড়ি সিভিক ভুয়ো মেডিক্লেম চক্রে উধাও ৪৪ লক্ষ। বিনিয়োগ টানতে দুর্গাপুজোর পরই বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ, রাজ্যে রেকর্ড সংখ্যক। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। জয়পুর, ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান। এবার ঘটনাস্থল রাজস্থানের চরু জেলা। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে 2 জনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার দুপুর নাগাদ চুরুর রতনগড় এলাকায় ভানুদা গ্রামের বাসিন্দারা একটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণের মধ্যেই তারা দেখেন খোলা মাঠ থেকে লেলিহান আগুনের শিখা ও ধোঁয়া উপরের দিকে উঠছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি বুঝতে পেরে তারা পুলিশ ও দমকলে খবর দেন। পুলিশ সূত্রে খবর, বিমানটি ভারতীয় বায়ুসেনার জাগুয়ার বিমান। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন পাইলট ও অন্যজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার খবর জানাজানি হতেই রতনগড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এলাকায় ভিড় করে স্থানীয়রা। যদিও বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী এসে জায়গাটিকে ঘিরে ফেলেছে। বর্তমানে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করার কাজ শুরু হয়েছে। কীভাবে বিমানটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে। গুজরাটে নদীর উপর ভাঙল সেতু, ঝুলে রইল ট্যাঙ্কার, মৃত 9। আহমেদাবাদ, বুধবার সকালে গুজরাটের ভাদোদরায় ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল মহিসাগর নদীর উপর নির্মিত সেতুর একটি অংশ, যার জেরে জলে পড়ে গিয়েছে একাধিক যানবাহন। ঘটনায় কমপক্ষে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মহিসাগর নদীর ওপর নির্মিত এই সেতুটির নাম গম্ভীরা সেতু। এটি গত 43 বছর ধরে ভাদোদরা আনন্দ শহরের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করছে। কিন্তু বুধবার সকালে ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি ভেঙে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুর অর্ধভাঙা অংশে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি ট্যাঙ্কারও। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার সকাল 8টা 30 নাগাদ সেতুটি ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে 2টি ট্রাক এবং একটি পিকআপ ভ্যান সহ মোট 4টি গাড়ি নদীতে পড়ে যায়। তবে এরই মধ্যে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে 3 জনকে উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আলিয়ার নাকের ডগা থেকে ৭৭ লক্ষ টাকা লোপাট, গ্রেপ্তার প্রাক্তন সহায়ক। মুম্বাই, 2 বছর ধরে আর্থিক প্রতারণার শিকার আলিয়া ভাট। কিন্তু তার নাকের ডগা থেকে টাকা লোপাট হয়ে গেলেও টের পাননি অভিনেত্রী। এই টাকার পরিমাণও কিন্তু নেহাত কম নয়। গত 2 বছর ধরে প্রায় ৭৭ লক্ষ টাকা আর্থিক প্রতারণার শিকার হয়েছেন তিনি। ঘটনার তদন্তে নেমে অভিনেত্রীর ওই প্রাক্তন সহায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, অভিযুক্ত বেদিকা শেট্টির বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে থানায় অভিযোগ করেছিলেন আলিয়ার মা বর্ষিয়ান অভিনেত্রী সোনি রাজদান। তার প্রায় 6 মাস পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারল। 2021 সাল থেকে গত বছর পর্যন্ত আলিয়ার সঙ্গেও অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন বেদিকা। অভিযোগ, এই সময়ের মধ্যেই অভিনেত্রী 77 লক্ষ টাকা লোপাট করেছে সে। পুলিশের তরফে জানা গিয়েছে, বেদিকা আলিয়ার স্বাক্ষর নকল করে ক্রমাগত টাকা নয়ছয় করে চলেছিল। এভাবে বিপুল অঙ্কের টাকা হাফিস করে সে। পরে চাকরি ছেড়ে গা ঢাকাও দিয়েছিল অভিযুক্ত। ফলে অভিযোগ জানানোর পরেও পুলিশের তাকে খুঁজে পেতে 6 মাস সময় লেগে গিয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে আপাতত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বুধবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মন্তব্য করেননি আলিয়া ভাট। পরবর্তী খবরে আসবো। পাহাড় থেকে দক্ষিণবঙ্গ বন্দে সচল রইল জনজীবন। কলকাতা, কেন্দ্রের শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে বুধবার 24 ঘণ্টা বন্ধের ডাক দিয়েছিল বামেরা। কিন্তু দেখা গেল, কার্যত সচলই রইল জনজীবন। রাস্তায় রইল সরকারি বাস, খুলল দোকানপাট, কাজ হলো অফিস কাচারিতেও। বুধবার ভোর 6টার পর থেকেই প্রাথমিকভাবে বাম কর্মীদের লক্ষ্যবস্তু হয়ে ওঠে বাস ও ট্রেন। একাধিক জায়গায় ট্রেন আটকানোর চেষ্টা করা হয়, তবে প্রায় সবকটি জায়গাতেই রেল পুলিশ সেই উদ্দেশ্য ব্যর্থ করে। পরে একাধিক জেলার বিভিন্ন শহরে বাস আটকানোর প্রচেষ্টা করে বাম কর্মীরা, যার জেরে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ জায়গায় পরিবহন সচল হয়। সকাল থেকেই আরামবাগ, বহরমপুর, রায়গঞ্জে বাস চলতে শুরু করে। দেখা যায়নি বিক্ষোভকারীদের। এছাড়াও দুর্গাপুর, শিল্পাঞ্চলে বন্ধের কোনো প্রভাব সেই অর্থে ছিল না। অন্যদিকে স্বাভাবিক ছন্দে ছিল আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির চা বাগানও। কয়েকটি চা বাগানে জোর করে কাজ বন্ধ করার চেষ্টা হলেও তাতে সাড়া মেলেনি। এছাড়াও মেদিনীপুরের মতো শহরের বন্ধের কোনো ছাপ পরিলক্ষিত হয়নি। অন্যদিকে কলকাতাতেও বন্ধের চিত্রটা ফিকেই। শহরে চলছে প্রচুর পরিমাণে সরকারি ও বেসরকারি বাস। বারাকপুরে সকালে রেল অবরোধের চেষ্টা করা হলেও কিছুক্ষণের মধ্যেই ট্রেন সচল হয়। একই ছবি উলুবেড়িয়াতেও। সেখানেও ট্রেন আটকানোর চেষ্টা করে হালে পানি পায়নি বন্ধ সমর্থকেরা। ফলে সাময়িক বিক্ষিপ্ত কিছু ঘটনা
ছাড়া বামেদের বন্ধের চিহ্ন রাজ্যে কার্যত পড়েনি বলেও দাবি ওয়াকিবহাল মহলের। জলপাইগুড়ি থেকে উদ্ধার বিশালাকার কিংকোবরা, আতঙ্ক এলাকায়। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। জলপাইগুড়ির রামসাই থেকে উদ্ধার হলো 13 ফুট লম্বা এক বিশালাকার কিংকোবরা। ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রথমে সাপটিকে ঝোপের আড়ালে দেখতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন বন দপ্তরকে। কিংকোবরার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন বনকর্মীরা। ততক্ষণে সাপটি ঝোপ থেকে বেরিয়ে মংলু ওরাও নামে এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে। আশ্রয় নেয় কলপাড়ে। বাড়িতে কিংকোবরা ঢুকে পড়ায় ভয়ে তটস্থ হয়ে পড়েন মংলু। বনকর্মীরাও বিশাল সাইজের ওই কিংকোবরা ধরার সাহস পাচ্ছিলেন না। এরপর খবর দেওয়া হয় সাপ ধরার কাজে পারদর্শী পরিবেশপ্রেমী নন্দুরাইকে। তিনি এসে বনকর্মীদের সহযোগিতায় কিংকোবরাটিকে ধরেন। সাপটি সুস্থ থাকার পরে সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। ক্রিকেট খেলা নিয়ে গোলমালের জেরে শিলিগুড়িতে খণ্ডযুদ্ধ ভাঙল একাধিক গাড়ি, জখম 4। শিলিগুড়িতে দুটি পাড়ার মধ্যে ক্রিকেট খেলা নিয়ে প্রবল উত্তেজনা, হাতাহাতি থেকে কার্যত খণ্ডযুদ্ধ। গোটা ঘটনায় জখম কমপক্ষে 4 জন। দিন কয়েক আগে হওয়া একটি ক্রিকেট ম্যাচ ঘিরে বিরোধীদের জেরে এই খণ্ডযুদ্ধ বাঁধে বলে দাবি পুলিশের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে 4 ডিসিপি সহ পুলিশ কমিশনার সি সুধাকর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি 3 রাউন্ড টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে বলেও স্থানীয় সূত্রে দাবি। ঘটনায় কয়েকজনকে আটকও করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 29শে জুন ক্রিকেট খেলা নিয়ে ঝামেলা হয় বাগরাকোট ও টিকিয়াপাড়ার মধ্যে। সেই সময় স্থানীয়রা আলোচনা করে সমস্যা মেটান। কিন্তু অভিযোগ, মঙ্গলবার ফের বাগরাকোটের এক যুবকের উপরে হামলা করে টিকিয়াপাড়ার একাংশ। দুপক্ষ এরপর থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু বুধবার পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। এদিন দুপুরে বাঁশ, লাঠি, বাটাম, লোহার রড নিয়ে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দুই যুযুধান শিবির। উভয় পক্ষের মধ্যে ইট বৃষ্টি হয়, ভাঙা হয় বেশ কয়েকটি গাড়িও। পরিস্থিতি সামাল দিতে র্যাব নামাতে হয় পুলিশকে। বর্তমানে এলাকায় গন্ডগোল কমলেও থমথমে আবহাওয়া বিরাজ করছে। পথ ভুলে নদী থেকে শহরে, জলপাইগুড়িতে লুপ্তপ্রায় 5টি বালি হাঁসের প্রাণ বাঁচালেন মাংস বিক্রেতা। জলপাইগুড়ি, হাঁসের প্রাণ বাঁচালেন মাংস বিক্রেতা। শুনতে অবিশ্বাস্য লাগলেও জলপাইগুড়িতে ঘটেছে এমনটাই। তাও একেবারে লুপ্তপ্রায় প্রজাতির বালি হাঁসের প্রাণ বাঁচিয়ে সংবাদ শিরোনামে এসেছেন মাংস বিক্রেতা সাগর রাউত। জানা গিয়েছে, বুধবার দুপুরে জলপাইগুড়ি পুরসভার নতুন পাড়ার নিকাশি নালা থেকে মা সহ বালি হাঁসের 5টি শাবক উদ্ধার করেন সাফাই কর্মীরা। সৌভাগ্যবশত ওই সময়ই সেখানে ছিলেন মাংস বিক্রেতা সাগর রাউত। চেনা পরিচিত থাকায় তার হাতেই প্রাণীগুলিকে তুলে দেন সাফাই কর্মীরা। তবে পাখিগুলিকে দেখে চিনতে ভুল হয়নি মাংস বিক্রেতার। লুপ্তপ্রায় প্রাণী হওয়ায় হাঁসগুলিকে না মেরে সেগুলিকে করলা নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো হাঁসগুলিকে কার্টুন বক্সে করে নদীর পাড়ে নিয়ে এলে খবর পান বনকর্মীরা। তারা নদীর পাড়ে এসে দেখেন মাংস বিক্রেতা হাঁসগুলিকে নদীতে ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তার মুখে গোটা বিষয়টি জানাতে পেরে ভূয়সী প্রশংসা করেন বনকর্মীরাও। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বেলা বাড়তেই খুলে গেল দোকান ও বাজার। রায়গঞ্জে চলছে পুলিশ পেট্রোলিং। বেলা বাড়তেই রায়গঞ্জে বদলে গেল বন্ধের চিত্র। কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটে বুধবার সকাল থেকেই ট্রেন আটকাতে রেল লাইনের বসে বিক্ষোভ দেখান ধর্মঘটীরা। এছাড়াও সকালের দিকে জোর করে দোকান বন্ধ করানো, ভাঙচুরের চেষ্টার মতো একাধিক কার্যকলাপের সাক্ষী ছিল রায়গঞ্জ। তবে বেলা বাড়তেই বাজার, দোকান খুলতে শুরু করে সকাল 9টার পর থেকে খুলে যায় অফিসগুলিও। পাশাপাশি রায়গঞ্জ শহরে সরকারি বাস পরিষেবাও ছিল স্বাভাবিক। তবে কিছু দোকানি এদিন অশান্তির আশঙ্কায় সকালে দোকান খোলেননি বলে দাবি। কেউ দোকানের পাল্লা অর্ধেক খুলে রেখেই বেচাকেনা করেছেন। অন্যদিকে অশান্তি রুখতে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। নিরাপত্তার জন্য এনবিএসটিসি বাসের চালকদের হেলমেট পরেও বাস চালাতে দেখা যায়। এদিন সকাল 8টা নাগাদ বনধ সমর্থককারীরা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মিছিল করে। বনধ পালনে জোর-জবরদস্তি করার অভিযোগ রায়গঞ্জ থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস রয় সরকার জানিয়েছেন, পুলিশ রাস্তায় থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। লাগাতার পুলিশের পেট্রোলিং চলছে। এনআরসি চক্রান্ত, গণতন্ত্রে আক্রমণ, অসম কাণ্ডের জের বাংলা বিরোধী বিজেপিকে তোপ মমতার। কলকাতা, অপরাধ তিনি বাঙালি, অপরাধ তিনি বাংলায় কথা বলেন। শুধু সেই কারণেই বংশ পরম্পরায় কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর হাতে ধরানো হয়েছে নোটিশ। বলা হয়েছে তিনি অনুপ্রবেশকারী। বাংলা ও বাঙালির বিরুদ্ধে পুশব্যাক রাজনীতিতে নয়া সংযোজন হয়েছে এই এনআরসি নোটিশ। প্রমাণ করতে বলা হয়েছে উত্তম কুমার ভারতীয়। নির্দেশ এসেছে, বংশ পরম্পরায় তারা এদেশের বাসিন্দা হলে 1966 থেকে 1971 সাল পর্যন্ত ভোটার তালিকায় তার বাবার নাম দেখাতে হবে। না হলে কি ডিটেকশন ক্যাম্প। বাংলার মানুষের বিরুদ্ধে এই রাজনীতিতেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি স্পষ্ট বলেছেন, এটা বাংলা বিরোধী বিজেপির চক্রান্ত। এ রাজ্যের বাসিন্দাদের এনআরসির জালে জড়ানোর ছক। উত্তম কুমারকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের চিঠির বিষয়টা জানাজানি হতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। নবান্নের তরফেও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয়টি জানতে চাওয়া হয়। খবর নেওয়ার পরেই হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসমের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে এই ঘটনায় তিনি হতবাক ও অত্যন্ত বিচলিত বলে জানিয়ে এক স্যান্ডেলে তার আক্রমণ। এটি গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ ছাড়া কিছু নয়।
এই ঘটনা প্রমাণ করে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপানোর চেষ্টা করছে, অথচ সেই ক্ষমতা বা অধিকার কোনোটাই তাদের নেই। একই সুরে তোপ গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক স্যান্ডেলে তিনি লিখেছেন, এভাবে বাংলার মানুষের মনে ভয় ধরাতে চাইছে বিজেপি, টার্গেট করছে যাতে বাংলাতেও ডিটেকশন ক্যাম্প মডেল চালু করা যায়। এর আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে নির্বাচন কমিশনকেও তুলনা করেছিলেন মমতা। কমিশনের এই কর্মসূচির আড়ালে আসলে বিজেপি সরকার এনআরসি চালু করতে চাইছে বলেই অভিযোগ করেছিলেন তিনি। তার কিছুদিনের মধ্যেই বাংলার বাসিন্দাকে অসমের এনআরসির নোটিশ, তাও কাকে, যিনি কখনো অসমেই যাননি। এই প্রেক্ষাপটে মঙ্গলবার বিজেপির জনবিরোধী কার্যকলাপ সর্বসমক্ষে নিয়ে এসেছেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে। দেখিয়ে দিচ্ছে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এদিন সব বিরোধী দলকে একজোট হয়ে বিজেপির বিভাজনমূলক ও দমনপীড়নের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাকও দিয়েছেন মমতা। সেই সঙ্গে তার হুঁশিয়ারি, ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।